সবাইকে শুভ সন্ধ্যা। আমি আমার আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলাপ করতেছিলাম আসলে জিআইটি ভাইবার উপর। এই ক্লাসগুলো দেখা যাচ্ছে যে টপিক ওয়াইজ ডিসকাশনের কারণে এগুলো রিটেন ভাইবার প্লাস হচ্ছে লং কেস রিলেটেড কিছু কিছু টপিকও কভার করছে। তো আশা করি যারা ক্লাস করবে তারা এখান থেকে উপকৃত হবে এবং পরীক্ষাতে যে টপিকগুলো বা যে বিষয়গুলো স্যাররা বেশি জানতে চায়, সবসময় স্যারদের পছন্দের কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো নিয়েই আমরা প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আলোচনা করব। তো আজকে আমাদের সামনে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে a 55 years old male presented with dysphagia and weight loss. How will you reach a diagnosis? এরকম কোশ্চেন সাধারণত রিটেনে আসে, আবার ভাইভাতেও এখান থেকে অনেকগুলো ছোট ছোট সেগমেন্ট আকারে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ডিসপেজিয়া এন্ড ওয়েট লস, এজটা একটু বেশি, 55 ইয়ার্স, মেল পেশেন্ট। সো এখান থেকে আমরা ধারণা করতে পারি এটা একটা ইসোফেজিয়াল প্রবলেম। ডিসপেজিয়া এটা সিমটমটাই হচ্ছে ইসোফেজিয়াল সিমটম। সো ওয়েট লস যখন ডিসপেজিয়ার সাথে অ্যাসোসিয়েটেড হবে তখন সেটা চলে যায় হচ্ছে কার্সিনোমা ইসোফেগাসের দিকে। তাহলে ম্যালিগন্যান্ট ডিজিজ অফ দ্য ইসোফেগাস, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা আসলে আজকে বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে ইসোফেগাসের সিমটম গুলো কিরকম এবং সেখান থেকে কিভাবে আমরা একটা ডায়াগনোসিসে রিচ করতে পারি এবং আলটিমেটলি কার্সিনোমা ইসোফেগাস এর ম্যানেজমেন্টটা কিরকম হয়। যদি আমরা ইসোফেগাসের সিমটম গুলো দেখি সেটা হচ্ছে ডিসফেজিয়া বা ইসোফেজিয়াল ডিসফেজিয়া। এটা হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, সোয়ালো করতে ডিফিকাল্টি হবে। আর হচ্ছে ফুড অর ফ্লুইড, এটা স্টিকি টু দ্য ইসোফেগাস, মানে হচ্ছে আঠা বা শক্ত জিনিস বা একটু হার্ড জিনিস গিলতে যেমন অসুবিধা হয়, খুব স্লোলি পাস করে বা লেগে আছে ইসোফেগাসের মধ্যে, এরকম একটা ফিলিংস, এটাই হচ্ছে ইসোফেজিয়াল ডিসফেজিয়া। এটা হচ্ছে ফ্লুইডের জন্যও হতে পারে, আবার হচ্ছে ফুড বোলাসের জন্যও হতে পারে। দ্যাট মিনস হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোইং আইদার ফুড অর ফ্লুইড, এটাই হচ্ছে ডিসফেজিয়া। এটা মনে হবে স্টিকি টু দ্য ইসোফেগাস এবং এটা ইন্ডিকেট করবে দ্য পেশেন্ট মে বি সাফারিং ফ্রম ম্যালিগন্যান্সি। এন্ড অবশ্যই এরকম সিমটম থাকলে পরে আমাদেরকে ম্যালিগন্যান্সি বা কার্সিনোমা ইসোফেগাস এক্সক্লুড করতে হবে। তাহলে যদি ডিসফেজিয়া হয়, ইসোফেজিয়াল ডিসফেজিয়া হয়, যেটাতে ফুড অ্যান্ড ফ্লুইড এটা সোয়ালো করতে ডিফিকাল্টি হবে এবং স্টিকি টু দ্য ইসোফেগাস এরকম একটা সেন্সেশন থাকবে, সেটাকে আমাদের ম্যালিগন্যান্সি সাসপেক্ট করতে হবে। অরাইনোফেজিয়া, এটা আরেকটা টার্ম, ডিসফেজিয়া এন্ড অরাইনোফেজিয়া। ডিসফেজিয়া থেকে আমরা বুঝতেই পারি যে ডিফিকাল্টি, অরাইনো থেকে আসলে বোঝাটা খুব একটু ডিফিকাল্ট, বাট এটা হবে হচ্ছে পেইন, পেইনফুল সোয়ালোইং। যদি সোয়ালো করতে পেইন ফিল করে তখন কিন্তু এটা হবে অরাইনোফেজিয়া। এন্ড অরাইনোফেজিয়া যখন হবে তখন আপার জিআইডি যেমন হচ্ছে ওরাল ক্যাভিটি, ফেরিংস, দেন হচ্ছে ইসোফেগাস, জিআইটি না, এটা আসলে আপার পার্ট অফ দ্য ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, সেটা হচ্ছে ওরাল ক্যাভিটি, ফেরিংস এন্ড ইসোফেগাস। এই জায়গায় কোনো একটা ইনফ্লামেশন ওর আলসারেশন, দুইটার যে কোনো একটাই হতে পারে, তখন কিন্তু পেশেন্ট অরাইনোফেজিয়া কমপ্লেইন করবে। দ্যাট মিনস হচ্ছে পেইনফুল সোয়েলিং হবে। রিগার্জিটেশন অর রিফ্লাক্স, রিগার্জিটেশন একরকম। রিগার্জিটেশন হচ্ছে ইসোফেগাস থেকে যদি কোনো কন্টেন্টস মুখ দিয়ে বাইরে বের হয়ে আসে সেটা হচ্ছে রিগার্জিটেশন। বাট ভমিটিং হচ্ছে স্টোমাক থেকে বা ডিউটেনাম থেকে কোনো কন্টেন্টস
সেটা যদি বের হয়ে আসে ব্যাক করে স্টোমাক থেকে ইসোফ্যাগাস হয়ে মুখ দিয়ে যখন বের হবে সেটা হচ্ছে ভমিটিং। আর রিগার্জিটেশন এটা কিন্তু ফুড ম্যাটেরিয়াল গুলো স্টোমাকে রিচ করবে না, তার আগেই ইসোফ্যাগাস থেকেই ব্যাক করবে, সেটা হচ্ছে রিগার্জিটেশন। তাহলে রিগার্জিটেশন এটা হচ্ছে ইসোফেজিয়াল কমপ্লেইন বা ইসোফেজিয়াল একটা সিম্পটম। আর রিফ্লাক্স এটা হচ্ছে স্টোমাকের কন্টেন্ট সেটা ব্যাক করবে হচ্ছে ইসোফ্যাগাসে, এটা হচ্ছে রিফ্লাক্স, যেটার কারণে হার্টবার্ন হচ্ছে। এবং এগুলোই হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জিওআরডি। জিওআরডি এই দুইটাতেই কিন্তু রিগার্জিটেশন এন্ড রিফ্লাক্স হতে পারে। অনেক সময় হচ্ছে ইসোফেগাসের প্যাথোলজি নিয়ে যখন পেশেন্ট আসে তখন চেস্ট পেইন কমপ্লেইন করে, এবং এই চেস্ট পেইনটা অনেক সময় ডিফিকাল্ট হয় হচ্ছে কার্ডিয়াক পেইনের সাথে ডিফারেন্সিয়েট করতে। তাহলে যখন চেস্ট পেইন থাকবে সেটা কিন্তু কার্ডিয়াক অরিজিনও হতে পারে, আবার হচ্ছে ইসোফেজিয়াল অরিজিনও হতে পারে। সো ডিসফেজিয়া যদি আমরা একটু এলাবোরেটলি চিন্তা করি, এটা হচ্ছে আমরা বললাম যে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, এন্ড এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে পেশেন্টের সোয়ালোয়িং এর যে দুইটা ফেজ আছে, যেমন একটা হচ্ছে ইনভলান্টারি আর একটা হচ্ছে ভলান্টারি। ভলান্টারিটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, যেটাতে ওরাল ক্যাভিটি এবং ফেরিংস এই দুইটা রিজিয়ন কাজ করে এবং ফুডটাকে প্রোপেল করে টু দ্য ইসোফেগাস। এটা হচ্ছে ভলান্টারি পার্ট অফ দ্য সোয়ালোয়িং। এই পার্টটাতে যখন ডিফিকাল্টি হবে তখন কিন্তু মানে ফুড স্টিকি টু দ্য ইসোফেগাস এই সেন্সেশনটা হয় না। তো এটা কিন্তু রিয়াল যে ডিসফেজিয়া বা ইসোফেজিয়াল যে ডিসফেজিয়া এটা না। ইসোফেজিয়াল ডিসফেজিয়াটা হবে হচ্ছে ইনভলান্টারি ফেজে, দ্যাট মিন্স হচ্ছে লেটার পার্ট অফ দ্য সোয়ালোয়িং এ, এন্ড এই সেন্সেশনটা হবে ফুড স্টিকিং টু দ্য ইসোফেজিয়াল ওয়াল, যেমন আঠার মতো লেগে আছে ইসোফেগাসের মধ্যে এবং পাস করছে না। এই ফিলিংসটাই হচ্ছে ইসোফেজিয়াল ডিসফেজিয়া। ওকে, অরাইনোফেজিয়া আমরা বললাম, সেটা হচ্ছে রিফ্লাক্স ইসোফেজাইটিসের পেশেন্ট যারা, তাদের কিন্তু পেইন হতে পারে, এটা হার্টবার্ন হিসেবে রিপ্রেস্টনাল ডিসকমফোর্ট হতে পারে। আবার অনেক সময় ইনফেক্টিভ যে কজগুলো আছে যেমন ইসোফেজাইটিস হতে পারে, অথবা অনেক সময় হচ্ছে কেমিক্যাল ইনজুরির কারণে হতে পারে। এইগুলোতেও কিন্তু ইনফ্লামেশন হয়, আলসারেশন হয় এবং হচ্ছে পেশেন্টের পেইন হয় ডিউরিং সোয়ালোয়িং, এই জন্য হচ্ছে অরাইনোফেজিয়া হচ্ছে। রিগার্জিটেশন এন্ড রিফ্লাক্স অনেক সময় হচ্ছে এটা সিনোনিমাসলি বলা হয়, একটার সাথে আরেকটা মিল খুঁজে পাওয়া যায় বা ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট হয়। কিন্তু রিগার্জিটেশন আমরা বললাম যে এটা ইসোফেগাস থেকে রিটার্ন করবে, রিফ্লাক্সটা হচ্ছে স্টোমাক থেকে ইসোফেগাসে আসবে। এই দুইটা আমাদের আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে যে কোনটা রিগার্জিটেশন, কোনটা রিফ্লাক্স এন্ড কোনটা ভমিটিং। এই তিনটা সিম্পটম আমাদেরকে বুঝতে হবে। রিগার্জিটেশন এটা আমরা স্পেশালি বলে রাখতেছি, এটা হচ্ছে ইসোফেগাস, এটা থেকে কন্টেন্টসটা বের হবে হচ্ছে ওরাল ক্যাভিটি দিয়ে বাইরে, যেটা ভমিটিং থেকে ডিফারেন্ট, এবং সেটা হয় হচ্ছে স্টোমাক থেকে ইসোফেগাস হয়ে তারপর বাইরে বের হচ্ছে। আর রিফ্লেক্সে শুধুমাত্র স্টোমাকের কন্টেন্টস গুলো ইসোফেগাসে ব্যাক করতেছে, এটা হচ্ছে রিফ্লেক্স। রিগার্জিটেশন যখন হয় তখন দুইটা সাধারণত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে আসে, একটা হচ্ছে ফাংশনাল অবস্ট্রাকশন অফ দ্য ইসোফেগাস অথবা মেকানিক্যাল অবস্ট্রাকশন। ফাংশনাল মিন্স ইসোফেগাসের যে পেরিস্টালসিস সেটা যদি কোনো কারণে ইম্পেয়ার্ড হয়, সেটা হচ্ছে অ্যাকালেসিয়া কার্ডিয়াতে হতে পারে, সেটা হচ্ছে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট অফ সোয়ালোয়িং। অথবা মেকানিক্যাল মিন্স কোনো একটা স্ট্রাকচার যদি থাকে ইসোফেগাসে, এটা হচ্ছে মেকানিক্যাল ব্লক স্ট্রাকচার। এটা হতে পারে বিনাইন স্ট্রাকচার অথবা হতে পারে মেলিগন্যান্ট স্ট্রাকচার। তো বিনাইন স্ট্রাকচার গুলো হয় ইউজুয়ালি যখন কোনো ইনজুরি হয়, যেমন কেমিক্যাল ইনজুরি হয়,
অথবা হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্টেশনের কারণেও যদি কোনো ইনজুরি হয় তখন ওই জায়গাতে স্ট্রিকচার হওয়ার পসিবিলিটি থাকে। তো আর মেলিগন্যান্ট যে অবস্ট্রাকশন বা মেলিগন্যান্ট যে স্ট্রাকচার সেটা হতে পারে হচ্ছে আইদার অ্যাডেনোকার্সিনোমা অথবা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই দুইটা মেলিগন্যান্সির কারণে সাধারণত ইসোফেগাসে মেকানিক্যাল অবস্ট্রাকশন হয়। ওকে, দেন আরো কিছু সিমটম থাকে, যেমন হচ্ছে লস অফ ওয়েট থাকে, এনিমিয়া থাকে, তারপর হচ্ছে ওয়েট লস এমন পর্যায়ে যায় যে পেশেন্ট কেকেক হয়ে যায়, সিভিয়ার ওয়েট লস। দেন হচ্ছে চেঞ্জ অফ ভয়েস, কারণ হচ্ছে কন্টেন্টস গুলো স্টোমাক থেকে বা ইসোফেগাস থেকে যখন ব্যাক করে ওরাল ক্যাভিটির মধ্যে, তখন হচ্ছে কেমিক্যাল যে সাবস্টেন্স গুলো, কেমিক্যাল বা জুস গুলো, সেগুলো কিন্তু ভোকাল কর্ডকে ইনফ্লাম করে বা আলসারেটেড করে, ইরিটেট করে, এবং সেটা চেঞ্জ অফ ভয়েসের জন্য রেসপন্সিবল। তারপর হচ্ছে এটার কারণে কাফ হয় অনেক সময়, কারণ ওই কন্টেন্টস গুলো অনেক সময় রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ঢুকতে পারে, সেটার জন্য কাফ হয়। অনেক সময় হচ্ছে ডিচ নেওয়া হয়, মানে রেসপিরেটরি ডিস্ট্রেস হয় ট্র্যাকিয়াতে এসপিরেট করার ফলে। এগুলো হয় কিন্তু রিগারজিটেশন এবং রিফ্লেক্সের ফলে। তাহলে দেখতে পাচ্ছি যেহেতু ফুড এন্ট্রি নিতে পারতেছে না, ডাইজেশন অ্যাবজর্পশন হচ্ছে না, সেহেতু লস অফ ওয়েট হচ্ছে, এনিমিয়া হচ্ছে, ক্যাকেকশিয়া হচ্ছে। আবার যেহেতু ওরাল ক্যাভিটিতে এসে সে ভোকাল কর্ডকে ইরিটেট করে, চেঞ্জ অফ ভয়েস হয়। যখন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে বা ট্র্যাকিয়ার মধ্যে ঢুকে তখন কাফ হয়, এবং আলটিমেটলি হচ্ছে ডিচ নেওয়া হয় রেসপিরেশনের কারণে, আরো ভিতরে যখন ঢুকে তখন ডিচ নেওয়া হয়। এগুলো হচ্ছে সবই রিগারজিটেশন এবং রিফ্লেক্সের সাথে রিলেটেড। চেস্ট পেইন, এটা আমরা বলছিলাম যে আসলে ডিফিকাল্ট ফ্রম দ্য কার্ডিয়াক পেইনের সাথে ডিফারেন্সিয়েট করা, মানে ইসোফেজিয়াল চেস্ট পেইন আর হচ্ছে কার্ডিয়াক চেস্ট পেইন। ইউজুয়ালি ইসোফেগাসের যে চেস্ট পেইন, এটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল মোটিলিটি ডিজঅর্ডারের জন্য হতে পারে। মোটিলিটি ডিজঅর্ডারের জন্য হতে পারে, কারণ ভিগোরাস স্পাজম যখন হয় তখন কিন্তু চেস্ট পেইন হবে, এটা সেন্ট্রাল চেস্ট পেইন হবে। আর হচ্ছে রিট্রোস্টার্নাল চেস্ট পেইন, যেটা বার্নিং একটা পেইন হবে, এবং সেটা হয় হচ্ছে রিফ্লেক্স ডিজিজের ক্ষেত্রে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের ক্ষেত্রে। আর কার্ডিয়াক পেইন, এটা ইউজুয়ালি একটা চেস্ট টাইটনেস এর মতো থাকে, কন্টিনিউয়াস একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে এটা রেডিয়েট করে, সাধারণত হচ্ছে নেকে অথবা হচ্ছে লেফট শোল্ডারে। এই ব্যাপারগুলো অবশ্য ইসোফেগাসের যে চেস্ট পেইন সেটাতে থাকে না। এটা আমরা এভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে এগুলো গেল হচ্ছে আমাদের ইসোফেগাস রিলেটেড যে কমপ্লেইন সেগুলো। এরপর যদি আমরা ইনভেস্টিগেশনের দিকে আসি, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সাধারণত রেডিওলজিক্যাল কিছু ইনভেস্টিগেশন, দ্যাট মিনস হচ্ছে যেখানে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই অথবা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো আমরা যেখানে করে থাকি সেগুলো আসলে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আমরা বলে থাকি। এবং এখানে প্লেন এক্স-রে কোনো রোল নাই, এখানে কন্ট্রাস্ট এক্স-রে আমরা করব, এবং কন্ট্রাস্ট এক্স-রে দিয়ে আমরা অনেক ধারণা পেতে পারি, ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদেরকে অনেক হেল্প করে। কন্ট্রাস্ট মিন্স হচ্ছে নর্মাল টিস্যুর যে একটা শ্যাডো পাওয়া যায়, সেই শ্যাডোকে আর একটু ইন্টেন্সিফাই করার জন্য এখানে আইদার রেডিওলুসেন্ট অথবা হচ্ছে রেডিও ওপেক কোনো সাবস্টেন্স যখন দেওয়া হয়, তখন কিন্তু ওই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের শেপটা আরো ভালো বোঝা যায়। যেমন নর্মাল ইসোফেগাসের এক্স-রে যদি আমরা করতাম, এখানে আমরা কিছুই দেখতে পেতাম না, শুধু দুই পাশে লাংসের শ্যাডো দেখতে পেতাম কালো, কারণ লাংসটা অনেক এয়ার ফিল্ড, এই জন্য হচ্ছে আমরা কালো দেখতে পেতাম, কিন্তু ইসোফেগাসের কোনো শ্যাডোই দেখতে পেতাম না। তো ইসোফেগাসকে ভিজিবল করার জন্য এর চারপাশে যেহেতু মানে বাতাস আছে, সেহেতু রেডিও ওপেক একটা সাবস্টেন্স এখানে দেওয়া হয়, এবং সেটা হচ্ছে বেরিয়াম অথবা হচ্ছে অনেক সময় হচ্ছে গ্যাস্ট্রোগ্রাফিন দেওয়া হয়, ওয়াটার সলিউবল যেটা, সেটা। তো বেরিয়াম
এটা হচ্ছে ঠিক একটা পেস্ট আকারে যখন খাওয়ানো হয় তখন আমরা ইসোফ্যাগাসের এক্স-রেটা এভাবে পেতে পারি। এটা হচ্ছে বেরিয়াম সোয়ালো এক্স-রে ইসোফ্যাগাস। বেরিয়াম সোয়ালো এক্স-রে ইসোফ্যাগাস। এই এক্স-রেটা কিন্তু পরীক্ষাতে ওসপিতে থাকতে পারে এবং এখান থেকেই বিভিন্ন কোশ্চেনের মধ্যে ঢুকে যেতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বেরিয়াম সোয়ালো এক্স-রে ইসোফ্যাগাস। যখন গিলে তখন আমরা এক্স-রেটা নেই এবং এই বেরিয়ামটা থাকে হচ্ছে ঠিক পেস্টের মতো। যদি লিকুইড হতো তাহলে খুব র্যাপিডলি এটা স্টোমাকে চলে যেত এবং আমরা কিন্তু এই বেরিয়ামের যে ভিউ বা বেরিয়ামের যে যেটা ইসোফ্যাগাসের ভিতর দিয়ে পাস করে এই ভিউটা পেতাম না, সেটা সরাসরি স্টোমাকে চলে যেত এবং সেটা আমরা তখন বলতাম হচ্ছে বেরিয়াম মিল এক্স-রে, বেরিয়াম মিল এক্স-রে। কিন্তু বেরিয়াম সোয়ালো করলে পরে বা ঠিক পেস্ট আকারে বেরিয়াম খাওয়ানো হলে পরে তখন আমরা ইসোফ্যাগাসের ভিউটা পাই, কারণ ইসোফ্যাগাসে বেশ কিছুক্ষণ বেরিয়ামটা থাকে। এখানে প্রথম যে পিকচার সেটাতে আমরা দেখতে পাচ্ছি আগে যে বলছিলাম যে অ্যাপেল কোর ডিফর্মিটি মানে হচ্ছে উপরে মোটা নিচের দিকেও মোটা, মাঝখানে দুই পাশ থেকে মানে মনে হচ্ছে মানে খেয়ে ফেলছে ওয়ালটাকে বা চারপাশটাকে। এটা হচ্ছে অ্যাপেল কোর ডিফর্মিটি। দ্যাট মিনস হচ্ছে চারপাশে একটা ফিলিং ডিফেক্ট আছে, সার্কামফারেন্সিয়াল ফিলিং ডিফেক্ট। এটাকে আরেকটা বলে হচ্ছে শোল্ডারিং সাইন, মানে কাঁধের মতো উপরেও মোটা, নেক এটুকু যদি নেক চিন্তা করি, উপরে হচ্ছে হেডের রিজিয়ন এবং নিচের দিকে হচ্ছে শোল্ডার রিজিয়ন, মানে মাঝখানে চিকন এবং উপরের দিকে এবং নিচের দিকে দুই দিকেই হচ্ছে মোটা থাকে, এই জন্য হচ্ছে শোল্ডারিং ইফেক্ট অথবা অ্যাপেল কোর ডিফর্মিটি এরকম আমরা বলতে পারি। এবং এটা ইন্ডিকেট করে এটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল একটা সেগমেন্টে স্ট্রাকচার বা ন্যারোয়িং বা ফিলিং ডিফেক্ট, এবং সেটা মোস্ট কমনলি হয় হচ্ছে কার্সিনোমা ইসোফেগাসের জন্য। এটা একটা এক্স-রে, বেরিয়াম সোয়ালো এক্স-রে, যেটাতে দেখা যাচ্ছে ইসোফেগাসটা একটা নির্দিষ্ট সময়ের পরে একেবারে চিকন সুতার মতো নিচে নেমে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে র্যাট টেইল অ্যাপিয়ারেন্স, ইঁদুরের লেজের মতো। র্যাট টেইল অ্যাপিয়ারেন্স এটাও ইন্ডিকেট করে হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস। এগুলো আসলে দুইটা আলাদা এক্স-রে, যেটা ফিলিং ডিফেক্টটা ওরকম ভাবে নাই কিন্তু অ্যাবনর্মালিটি ইন ফিলিং আছে। দেখা যাচ্ছে যে এই যে পোর্শন, এই পোর্শনটাতে কিছু কিছু জায়গা ফিল্ড হয়েছে, কিছু কিছু জায়গায় অ্যাপ্রোপ্রিয়েটলি ফিল্ড হয় নাই, এবং এটা ইন্ডিকেট করে যে এখানে ডেফিনেটলি কোনো স্ট্রাকচার নাই, বাট সাম পার্ট অফ দ্য ওয়ালে ফিলিং ডিফেক্ট আছে। এবং এটা মোস্ট কমনলি পাওয়া যায় হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস। ইসোফেগাসের আপার 2/3 ইউজুয়ালি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, এবং সেখানে ডেফিনেটলি কোনো ন্যারোয়িং ওরকম ভাবে না থাকতে পারে, কিন্তু ইরেগুলারিটি অফ দ্য ওয়াল থাকে এবং পার্ট অফ দ্য ওয়ালে ফিলিং ডিফেক্ট থাকতে পারে। আর অ্যাডেনোকার্সিনোমাতে সাধারণত এরকম সার্কামফারেন্সিয়াল ফিলিং ডিফেক্টটা বেশি পাওয়া যায়। আরেকটা এক্স-রে আসলে এখানে দেখানো হয়েছে, এটা যদিও বিনাইন একটা প্যাথোলজির জন্য, কিন্তু ডিফারেন্সটা বোঝার জন্য যে ম্যালিগন্যান্সি এবং বিনাইন ডিজিজের ডিফারেন্সটা কেমন। এটাতে দেখা যাচ্ছে যে প্রক্সিমালি একটা লং সেগমেন্ট অফ দ্য ইসোফেগাস ইজ হিউজলি ডাইলেটেড অ্যান্ড জাস্ট ডিস্টালি তার হচ্ছে স্মুথ টেপারিং। এটা কিন্তু স্মুথ টেপারিং, এগুলোর টেপারিংটা কিন্তু অতটা স্মুথ না। এটার টেপারিংটা যতটা স্মুথ, এগুলো কিন্তু স্মুথ না। এটার এপিয়ারেন্সটা বলা হয় হচ্ছে বার্ড বিক, পাখির ঠোঁটের মতো, এবং এই এপিয়ারেন্সটা পাওয়া যায় হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়াতে। অ্যাকালেশিয়া কার্ডিয়াতে একেবারে ডিস্টাল পার্ট অফ দ্য ইসোফেগাসটা স্মুথ টেপারিং থাকবে এবং প্রক্সিমালি হিউজলি ডাইলেটেড থাকবে, এটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া। এখানে আর দুইটা বেরিয়াম মিল সোয়ালোর পরেই মিল চলে আসে, স্টোমাকটা যেখানে ভিজিবল হয় সেটা দেখানো আছে।
এবং এটা যদিও এটার সাথে রিলেটেড না, বাট এখানে হচ্ছে হায়াটাস হার্নিয়া বোঝা যায়, যেমন হচ্ছে স্টোমাকের কন্টেন্টস গুলো এই হায়াটাস যেটা ছিল ইসোফেজিয়াল হায়াটাস এখান দিয়ে উঠে গিয়ে চেস্টের মধ্যে মানে ডায়াফ্রামের উপরে ঢুকে যাচ্ছে। মানে স্টোমাকের ফান্ডাসটা এটা কিন্তু উইদিন প্লুরাল ক্যাভিটির মধ্যে বা চেস্ট ক্যাভিটির মধ্যে। তাহলে এটা হচ্ছে হায়াটাস হার্নিয়া। এটাও ঠিক একই রকম, এটাও একটা হায়াটাস হার্নিয়া। এটা ডেফিনেটলি স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, সো এটা অত বেশি দরকার নেই। রেডিওগ্রাফির মধ্যে বা রেডিওলজির মধ্যে দেন চলে আসে আল্ট্রাসাউন্ড। আসলে চেস্টের মধ্যে আল্ট্রাসাউন্ড আমরা অত বেশি বাইরে থেকে ট্রান্স কিউটেনিয়াস আল্ট্রাসাউন্ড যেটা করি বাইরে প্রোব ধরে ভিতরে দেখা, সেটা চেস্টে খুব বেশি অ্যাপ্লিকেবল না। তো চেস্টের মধ্যে আল্ট্রাসাউন্ড যদি করতে হয় সেটা হচ্ছে ট্রান্সলুমিনাল করতে হবে, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। ট্রান্সলুমিনাল লুমেনের ভিতর ঢুকে তারপর আল্ট্রাসাউন্ড নিতে হবে। আল্ট্রাসনোগ্রাফির যে পিকচারটা পাওয়া যায় এখানে ইসোফেগাসের ভিতর এন্ডোস্কোপ দিয়ে ঢুকতেছে, ঢুকে এখানে চারপাশের ওয়াল গুলো ভিজিবল হচ্ছে। এখানে দেখা যায় যে মিউকোজা, দেন সাব মিউকোজা, দেন হচ্ছে মানে মাস্কুলার লেয়ার, এরকম ভাবে আলাদা আলাদা লেয়ার গুলো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লেয়ার গুলো বোঝা যায়। এটাই হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এখানে খুব ভালো করে আসলে কোনো টিউমার যদি থাকে আর সারাউন্ডিং এরিয়াতে যদি কোনো লিম্ফ নোড এনলার্জড থাকে তাহলে কিন্তু সেগুলো বোঝা যায়। এখানে যেমন বোঝা যাচ্ছে এটা একটা টিউমার হতে পারে, একটা অ্যাবনর্মাল ওয়ালের মধ্যে একটা অ্যাবনর্মাল মাস, যেটা পসিবিলিটি অফ ইসোফেজিয়াল ম্যালিগন্যান্সি। দেন হচ্ছে সিটি স্ক্যান আমরা করি লোকাল স্টেজিং এর জন্য, সাধারণত ম্যালিগন্যান্সি লোকাল স্টেজিং এর জন্য, এবং সিটি স্ক্যানে খুব ভালো ইমেজ দেয়, অ্যানাটমিক্যাল ইমেজটা আমরা খুব ভালো বুঝতে পারি। এখানে চেস্টের সিটি স্ক্যান যদিও সবার কাছে অত বেশি পরিচিত না, কিন্তু কয়েকটা জিনিস দেখলে খুব ভালোভাবে বোঝা যাবে যে এটা চেস্টের সিটি স্ক্যান। পিছনের দিকে ভার্টিব্রা থাকে, সামনের দিকে স্টার্নাম থাকে, চারপাশে এরকম রিপস থাকে, সাদা সাদা রিপস থাকে। সিটি স্ক্যানে বোনস যেগুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে সাদা, এবং বাতার যেখানে এগুলো হচ্ছে কালো পাওয়া যাবে। তো এখানে হার্টের শ্যাডো পাওয়া যাচ্ছে, পিছনের দিকেই হচ্ছে অ্যাওর্টা। হার্ট এবং অ্যাওর্টার মাঝখানে যেটা কিছুটা বাতাস থাকবে লুমেনের মধ্যে, সেটা হচ্ছে ইসোফেগাস। এই ইসোফেগাস এই যে পোর্শনটা, এটা পুরোটাই কালো থাকার কথা ছিল, কারণ এর মধ্যে অনেকখানি বাতাস থাকার পসিবিলিটি ছিল, কিন্তু এই বাতাসের চারপাশে খুব মোটা একটা লেয়ার যেটা সাদা দেখা যাচ্ছে, এবং এটাই হচ্ছে টিউমার বা কার্সিনোমা ইসোফেগাস। দেন হচ্ছে ডিরেক্ট ইমেজিং বা ডিরেক্ট ভিউ যদি আমরা নিতে চাই যে ইসোফেগাসের ভিতরে দেখতে কেমন, তাহলে কিন্তু আমাদেরকে এন্ডোস্কোপি করতে হবে, এবং সেখানে নর্মাল ক্যামেরায় যেমন পিকচার পাওয়া যায় কালার পিকচার, সেখানে ঠিক তেমনই পিকচার পাওয়া যাচ্ছে। এবং এটা হচ্ছে একটা নর্মাল ইসোফেগাসের এন্ডোস্কোপি। এটাতে নর্মালি হচ্ছে নিচের দিকে যে কলামনার এপিথেলিয়াম এবং উপরের দিকে হচ্ছে স্কোমাস এপিথেলিয়াম, গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনের যে এপিথেলিয়াম কলামনার, এবং উপর দিকে স্কোমাস এপিথেলিয়াম। এটা আলাদাভাবে বোঝা যাচ্ছে, এটা কালার কন্ট্রাস্ট দিয়ে বোঝা যাচ্ছে। এখানে এন্ডোস্কোপিতে দেখা যাচ্ছে এটা একটা আলসার, লোয়ার এন্ড অফ দা ইসোফেগাসে একটা আলসার। এখানে এখানে দেখা যাচ্ছে হচ্ছে হার্নিয়েশন, এন্ডোস্কোপি তে বোঝা যাচ্ছে হার্নিয়েশন মানে প্যারা ইসোফেজিয়াল হার্নিয়া। এটা বালজিং হয়ে আছে, স্টোমাকটা বালজিং হয়ে আছে, এটা মিন করে হচ্ছে প্যারা ইসোফেজিয়াল হার্নিয়া। আর এটাতে বোঝা যাচ্ছে এটা একটা প্রবাবলি এটা একটা স্ট্রাকচার ন্যারোইং হয়ে আছে একবারে নিচের দিকে। এটা বিনাইন হতে পারে, ম্যালিগন্যান্সিও হতে পারে, বায়োপসি নিলে পরে হয়তো বা সেটা কনফার্ম হয়ে যাবে, কিন্তু উপরের দিকে লুমেনের চাইতে নিচের দিকে লুমেনটা ন্যারো স্ট্রাকচার। এটা ব্যারেটস ইসোফেগাস মানে কলামনার এপিথেলিয়ামটা আরো উপরের দিকে এক্সটেন্ড করছে, এই জন্য হচ্ছে এটা ব্যারেটস ইসোফেগাস, কলামনার এপিথেলিয়াম উপরের দিকে এক্সটেন্ড করছে। এবং এই ব্যারেটস ইসোফেগাসের মধ্যেই হচ্ছে
আলসারেশন এবং টিউমারাস গ্রোথ। সো এটা হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস, এবং এটা যেহেতু কলামনার এপিথেলিয়ামের মধ্যে, সো এটা প্রবাবলি অ্যাডেনোকার্সিনোমা। তাহলে আমরা চলে আসি এখন আমাদের আসল টপিকে, সেটা হচ্ছে কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস। তো কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস যদি আমরা বলি, তাহলে এখানে দুই ধরনের কার্সিনোমা হতে পারে। একটা হচ্ছে স্কোমাস। আমরা জানি যে মোস্ট অফ দ্য পার্ট অফ দ্য ইসোফেগাস ইজ কভার্ড বাই স্কোমাস এপিথেলিয়াম, সো স্কোমাস কার্সিনোমা এটা কমন। আর নিচের দিকে লোয়ার এন্ডে স্কোমাস কার্সিনোমাটা আনকমন, এবং নিচের দিকে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, কারণ ওখানে হচ্ছে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম থাকে। স্টোমাকের এপিথেলিয়ামটাই স্টোমাকের একবারে লোয়ার পার্টে কিছু অংশ থাকে। আর যদি রিফ্লাক্স থাকে অথবা হচ্ছে জিওআরডি থাকে, তখন কিন্তু ব্যারেটস ইসোফেগাস হয় এবং মেটাপ্লেশিয়া হয়। মেটাপ্লেশিয়ার কারণে ওই স্কোমাস সেল যেটা ছিল সেটা কিন্তু কনভার্টেড হয় কলামনার সেলে, এবং সেখানে যে কার্সিনোমাটা হয় সেটা হয় হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। তাহলে লোয়ার থার্ডে অ্যাডেনোকার্সিনোমা পাবো এবং আপার 2/3 আমরা পাবো হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। স্কোমাস সেল কার্সিনোমাটা মোস্ট কমন, আর হচ্ছে অ্যাডেনোকার্সিনোমাটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি কমন। ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যায় যে লোয়ার থার্ড অফ দ্য ইসোফেগাসই বেশি এফেক্টেড হয়, এবং স্টোমাকের ক্ষেত্রেও আপার পার্ট মানে হচ্ছে কার্ডিয়া অথবা কার্ডিও এসোফেজিয়াল জাংশন। তাহলে লোয়ার থার্ড অফ দ্য ইসোফেগাস এবং আপার পার্ট অফ দ্য স্টোমাক, এই পোর্শনটাই কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে সবচেয়ে বেশি এফেক্টেড হয়, এবং অ্যাডেনোকার্সিনোমাটাই ওদের দেশে বেশি কমন পাওয়া যায়। যেটাই হোক না কেন, অ্যাডেনোকার্সিনোমা অথবা হচ্ছে স্কোমাস কার্সিনোমা, দুই ধরনের ম্যালিগন্যান্সি কিন্তু খুব র্যাপিডলি স্প্রেড করে। কারণ হচ্ছে সাবমিউকোজাতে যে লিম্ফেটিক্স গুলো থাকে, সেই লিম্ফেটিক্স গুলো এই টিউমার গুলোকে খুব র্যাপিডলি সাবমিউকোজাল প্লেনে স্প্রেড করতে হেল্প করে। তো দেখা যায় যে পেশেন্টের সিমটম ডেভেলপ করতে অনেক বেশি সময় লাগে, যেমন ডিসফেজিয়া বা রিগারজিটেশন অথবা ওয়েট লস। এইগুলো যখন খুব বেশি অ্যাডভান্সড ডিজিজ হয় তখনই কিন্তু এই সিমটম গুলো পাওয়া যায়। কিন্তু আর্লি ডিজিজে, যেমন হচ্ছে T1 বা T2, এই ডিজিজ গুলোতে কিন্তু এই ফিচার গুলো থাকে না। সো পেশেন্ট যখন সিমটোমেটিক হয় ডিউ টু কার্সিনোমা ইসোফেগাস, তখন ওই সিমটোমেটিক ডিজিজটা অনেক বেশি অ্যাডভান্সড স্টেজে আমরা পাই, এবং সেটা অনেক বেশি ইনকিউরেবল স্টেজ। সেখান থেকে পেশেন্টের কিউরেবল ট্রিটমেন্ট করাটা খুব ডিফিকাল্ট হয়। তাহলে এই ম্যালিগন্যান্সিটা আমরা দেখতে পাচ্ছি যে খুব র্যাপিডলি স্প্রেড করে। এটা স্প্রেড করতে পারে কয়েকটা ভাবে, যেমন হচ্ছে ডিরেক্ট স্প্রেড করতে পারে। ডিরেক্ট স্প্রেড কিভাবে? সার্কামফারেন্সিয়ালি স্প্রেড করতে পারে, যেমন মিউকোজা থেকে সাবমিউকোজা, সাবমিউকোজা থেকে হচ্ছে মাসকুলার লেয়ার, দেন হচ্ছে এখানে আমরা সেরাস লেয়ারটা পাই না। আমরা জানি যে এসোফেগাসের সেরাস লেয়ারটা থাকে না, বাইরে পেরিটোনিয়াল কোনো কভারিং থাকে না। সো মাসকুলার লেয়ার ইনভলভ করলেই সেটা সারাউন্ডিং স্ট্রাকচারকে মানে খুব ইজিলি ইনভলভ করতে পারে। এটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল স্প্রেড, মানে লোকাল স্প্রেড। আর হচ্ছে লঙ্গিচুডিনাল, যেমন হচ্ছে সাবমিউকোজাল প্লেনে যখন টিউমারটা ইনভেট করে, সেটা লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে প্রক্সিমালি এবং ডিস্টালি খুব র্যাপিডলি এটা স্প্রেড করতে পারে। এটা হচ্ছে ডিরেক্ট স্প্রেড। আরেকটা জানি যে আমরা লিম্ফেটিক স্প্রেড হয় ম্যালিগন্যান্সি, এবং লিম্ফ নোড গুলো খুব র্যাপিডলি ইনভলভ হয়। আর আরেকটা স্প্রেড হয় সেটা হচ্ছে ব্লাড ভেসেলের মাধ্যমে, ব্লাড স্প্রেড, ব্লাড বর্ন স্প্রেড। সেটাতে দেখা যায় যে লিভার, লাংস, তারপর হচ্ছে ব্রেইন, এই অর্গানগুলো খুব র্যাপিডলি ইনভলভ হয়।
লঙ্গিচুডিনাল এবং হচ্ছে সার্কামফারেন্সিয়াল, এটা আমরা দেখলাম যে কিভাবে স্প্লিট করে, এটা সাবমিউকোজাল প্লেইন দিয়ে সাধারণত স্প্লিট করে। তারপর হচ্ছে লিম্ফ্যাটিক স্প্লিটও এটা খুব রেপিড হয়, এবং প্যারাএসোফেজিয়াল যে লিম্ফ নোড গুলো আছে সেগুলো ইনভলভ হয় খুব রেপিডলি। এবং দেখা যায় যে সুপিরিয়র মেডিয়াস্টিনাম থেকে সিলিয়াক এক্সিস পর্যন্ত যতগুলো লিম্ফ নোড আছে, এবং কি স্টোমাকের লেজার কার্ভেচার পর্যন্ত যে লিম্ফ নোড গুলো, সেগুলো কিন্তু ইনভলভ হতে পারে। ইসোফেগাসের যে জায়গাতেই টিউমার হোক, আপার থার্ডে হোক, মিডল থার্ডে হোক, অথবা লোয়ার থার্ডে হোক, সেগুলোতে ওই সুপিরিয়র মেডিস্টেনিয়ামের মধ্যে যে লিম্ফ নোড, সেগুলো থেকে শুরু করে একেবারে স্টোমাক পর্যন্ত, যেমন হচ্ছে সিলিয়াক এক্সিস পর্যন্ত, অথবা লেজার কার্ভেচার পর্যন্ত এই লিম্ফ নোড গুলো ইনভলভ করতে পারে। হেমাটোজেনাস স্প্লিট আমরা বললাম যে মোস্ট কমনলি যায় হচ্ছে লিভারে, দেন লাংসে, দেন ব্রেইনসে, দেন হচ্ছে বোনসে। এই অর্গান গুলোতে অনেক বেশি স্প্লিট করে। এখন প্রেজেন্টেশনটা কিরকম হয় কার্সিনোমা ইসোফেগাসের? আমরা আগেই দেখছিলাম যে তিনটা কার্ডিনাল ফিচার নিয়ে সাধারণত প্রেজেন্ট করে, যেমন হচ্ছে ডিসফেজিয়া থাকে, রিগার্জিটেশন থাকে, ভমিটিংটা আসলে কমন না, আনকমন, আর হচ্ছে ওয়েট লস থাকে। তিনটা মেইন যে ফিচার সেগুলো হচ্ছে ডিসফেজিয়া, রিগার্জিটেশন এন্ড ওয়েট লস। মাঝে মাঝে হচ্ছে অরাইনোফেজিয়া থাকে, এবং মাঝে মাঝে হচ্ছে ভমিটিং থাকে। যখন অ্যাডভান্সড হয়ে যায় ম্যালিগন্যান্সি, আরো অ্যাডভান্সড হয়ে যায় এবং সারাউন্ডিং স্ট্রাকচারকে ইনভলভ করে, তখন কিন্তু আরো কিছু ক্লিনিক্যাল ফিচার থাকে, যেমন হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি থাকে। কারণ হচ্ছে ইসোফেগাসের আপার থার্ডে যদি হয়, সেক্ষেত্রে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ খুব কাজ দিয়ে হচ্ছে ইসোফেগাসের পাশ দিয়ে পাস করে, এই জন্য হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি হতে পারে। দেন হচ্ছে হর্নার্স সিনড্রোম, এটা সিম্প্যাথেটিক চেইন যেটা থাকে সেটা যখন ইনভলভ হয় তখন হর্নার্স সিনড্রোম ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে স্পাইনাল পেইন হতে পারে, ক্রনিক স্পাইনাল পেইন, কারণ স্পাইনাল কলামকে যখন সে কম্প্রেস করবে টিউমার, তখন স্পাইনাল পেইন হতে পারে। অনেক সময় হচ্ছে ডায়াফ্রামেটিক প্যারালাইসিস হয়, এটার কারণ হচ্ছে যখন এই টিউমার গুলো ফ্রেনিক নার্ভকে ইনভলভ করবে, তখনই হবে হচ্ছে ডায়াফ্রামেটিক প্যারালাইসিস। তাহলে দেখা যাচ্ছে ফ্রেনিক নার্ভকে ইনভলভ করে, স্পাইনাল কলামকে ইনভলভ করে, দেন হচ্ছে সিম্প্যাথেটিক চেইনকে ইনভলভ করে, এবং হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে সে ইনভলভ করে যখন অ্যাডভান্সড স্টেজে চলে যায় কার্সিনোমা ইসোফেগাস, এবং এটার জন্য স্পেসিফিক্যালি সিম্পটম গুলো থাকে। আর ওয়েট লস যখন আমরা আসলে পাই, তখন আমাদের মনে করতে হবে যে এটা খুব অ্যাডভান্সড একটা স্টেজ, এবং এটা একটা ইনকিউরেবল স্টেজে চলে যায় যখন হচ্ছে পেশেন্ট তার অরিজিনাল ওয়েটের 20% বেশি লস করে। যেমন হচ্ছে যার 100 কেজি ছিল, সে যদি 20 কেজি ওয়েট লস করে, তখন আমাদের ধারণা করতে হবে যে এই পেশেন্টের স্টেজ বা কার্সিনোমা ইসোফেগাসের স্টেজ এটা হচ্ছে ইনকিউরেবল, অনেক বেশি অ্যাডভান্সড স্টেজ। কোনো কোনো সময় হচ্ছে কিউটেনিয়াস টিউমার মেটাস্টেসিস হয়, মানে ইসোফেগাসের যে ম্যালিগন্যান্সিটা ছিল সেটা চলে আসলে একেবারে সরাসরি স্কিনের নিচে নোডিউল আকারে মাঝে মাঝে পাওয়া যায়, এবং এটা হচ্ছে একেবারে অ্যাডভান্সড স্টেজ। আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে প্যারাইসোফেজিয়াল যে লিম্ফ নোড গুলো ছিল, মেডিস্টেনাল লিম্ফ নোড বা অন্যান্য লিম্ফ নোড গুলো ছিল, সেগুলোকে ছাড়াই গিয়েও দেখা যায় যে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড পাওয়া যায় একেবারে লাস্ট স্টেজে গিয়ে, এবং এটা ইন্ডিকেট করে হচ্ছে এটা ডিজেমিনেটেড ডিজিজ। তারপর হচ্ছে যখন হোর্সনেস থাকে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি থাকে, এগুলো ইন্ডিকেট করে হচ্ছে অ্যাডভান্সড ডিজিজ। তারপর হচ্ছে নেকে যখন আমরা পালপেবল লিম্ফেডেনোপ্যাথি পাই, তখন আমরা ধারণা করি যে এটা হচ্ছে অ্যাডভান্সড ডিজিজ। তাহলে অ্যাডভান্সড ডিজিজের কতগুলো ফিচার্স আছে, যেমন নেকে আমরা যদি পালপেবল লিম্ফ নোড পাই, দেন হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি পাই, বা হোর্সনেস অফ ভয়েস থাকে, অথবা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড থাকে, অথবা স্কিনে মেটাস্টেসিস পাই, এগুলো হচ্ছে অ্যাডভান্সড ডিজিজের ফিচার।
সাধারণত দেখা যায় যে আর্লি ডিজিজ যেগুলো থাকে, আর্লি ডিজিজ সেগুলোতে তেমন কোনো ফিচারই থাকে না পেশেন্টের। এই কারণেই হচ্ছে পেশেন্ট লেটে প্রেজেন্ট করে। যদি মিউকোজা সাবমিউকোজা ইনভলভ করে তখন তেমন কোনো ফিচার পেশেন্টের থাকে না। শুধুমাত্র পেশেন্ট এরকম ফিল করবে যে সামথিং ইজ নট গুড বা সামথিং ইজ নট রাইট সোয়ালিং এর সময়। সোয়ালিং এর সময় আমরা আসলে অত বেশি পাত্তাও দেই না যে কোনো একটু কষ্ট হয় কি হয় না। যখন ব্যথা হয় অথবা গলায় যখন খাবার আটকে যায় তখনই আমরা শুধুমাত্র সেটাকে মানে সিমটম মনে করি বা সমস্যা মনে করি। কিন্তু একটু অসুবিধা যদি হয় সোয়েলিং এ সেটাতে কিন্তু আমরা খুব বেশি ওরিড হই না, কিন্তু ওটাই একটা সাইন, যে সাইনটা হচ্ছে আর্লি স্টেজ অফ দ্য কার্সিনোমা ইসোফেগাসে পেশেন্ট ফিল করে সামথিং ইজ নট গুড, কিছু বোধহয় ভুল হচ্ছে বা সমস্যা হচ্ছে। তাহলে এই স্টেজে যদি আসলে এন্ডোস্কোপি করা যেত বা আমরা যদি ধারণা করতাম বা পেশেন্ট যদি মনে করতো যে সে কোনো সমস্যায় ভুগছে এবং আমরা যদি জানি যে এটা একটা কার্সিনোমা ইসোফেগাসের আর্লি স্টেজের ফিচার, তখনই কিন্তু আমরা মানে আর্লি নোটিস করতে পারি এবং সেই পর্যায়ে যদি আমরা এন্ডোস্কোপি করি তাহলে কিন্তু আমরা লেশনটা আইডেন্টিফাই করতে পারবো এবং যে কোনো অ্যাবনর্মাল লেশন ইন দ্য ইসোফেগাস ওটাকে সাসপিশিয়াস মনে করে আমরা ওখান থেকে যদি বায়োপসি করতে পারতাম তাহলেই কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারতাম। আর যাদের বেরেটস ইসোফেগাস আছে তাদেরকে আসলে রুটিনলি ফলো আপের মধ্যে রেখে এন্ডোস্কোপি করা হয় এবং সেই এন্ডোস্কোপিতে দেখা যায় যে সাসপিশিয়াস লেশন থেকে বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি করলে পরে আর্লি ম্যালিগন্যান্সি গুলো ডায়াগনোসিস করা যায়। ডায়াগনোসিসের ইনভেস্টিগেশন যদি আমরা বলি তাহলে ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোস্কোপি এন্ড বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি, এটাই হচ্ছে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। একটা ইনভেস্টিগেশন করলে আমাদেরকে এন্ডোস্কোপি করতে হবে, আপার জিআইটি এন্ডোস্কোপি অথবা ইসোফেগোস্কোপি, যেটার সাথে সাসপিশিয়াস যদি লেশন থাকে তাহলে আমাদের সেখান থেকে বায়োপসি নিতে হবে এবং সেটা হিস্টোপ্যাথোলজি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে ইরেগুলার ফিলিং ডিফেক্ট আছে বা কিছু টিউমার লাইক পলিপ লাইক গ্রোথ আছে এবং সেখান থেকে আসলে কন্ট্যাক্ট ব্লিডিং আছে, কিছু ব্লিডিং দেখা যাচ্ছে। সো এটা আমাদেরকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে ম্যালিগন্যান্ট স্ট্রাকচার। এখান থেকে সাসপিশিয়াস এরিয়া থেকে আমাদেরকে বায়োপসি নিতে হবে। অনেক সময় হচ্ছে এখান থেকে সাইটোলজির জন্য সেলও নেওয়া হয়। দেখা যায় যে সেল এবং টিস্যু দুইটা নিলে পরে সাইটোলজি বা হিস্টোলজি যদি করা হয় কম্বাইন্ডলি তাহলে ডায়াগনোসিসের রেটটা বাড়ে। দেখা যায় দুইটা কম্বাইন্ড ওয়েতে করলে পরে মোর দেন 90% কেসেই ডায়াগনোসিস করা যায় সাইটোলজি এবং হিস্টোলজি। কিন্তু দেখা যায় যে কনভেনশনাল এন্ডোস্কোপিতে মিউকোজাল সারফেসটাই শুধুমাত্র বায়োপসি করা যায়, মিউকোজাল সারফেস, কিন্তু ভিতরের দিকে ওয়ালে যদি কোনো লেশন থাকে সেটা কিন্তু এখানে বায়োপসি করা যাচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে আশেপাশে যদি কোনো লিম্ফ নোড থাকে সেই লিম্ফ নোড গুলো কিন্তু এখানে বায়োপসি করা যাচ্ছে না। তাহলে মানে ইনভলভমেন্ট কতটুকু আছে সেই ইনভলভমেন্টটা কিন্তু আমরা এখানে বুঝতে পারি না, শুধুমাত্র মিউকোজা দেখতে পারি এবং ডায়াগনোসিস করতে পারি। আর ওয়ালের অন্যান্য পার্ট গুলো ইনভলভ কিনা সেটা এই বায়োপসিতে বোঝা যাচ্ছে না। সো ওই স্টেজিং করার জন্য কিন্তু আমাদেরকে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করতে হবে এবং সারাউন্ডিং লিম্ফ নোড অথবা হচ্ছে মাসকুলার ওয়ালের মধ্যে ইনভলভমেন্ট অথবা সারাউন্ডিং স্ট্রাকচার ইনভলভমেন্ট এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডও আমাদের করতে হবে স্টেজিং এর জন্য। যদি আমরা এখন কার্সিনোমা ইসোফেগাসের আসলে একটা সামারাইজ করি সেটা আমরা দেখতে পারি যে স্কোমা সেল ইউজুয়ালি এফেক্টস দ্য আপার 2/3 আমরা বলছিলাম, আর অ্যাডেনোকার্সিনোমা হচ্ছে লোয়ার 1/3 এ কমন। ইটিওলজিক্যাল ফ্যাক্টর গুলোর মধ্যে হচ্ছে টোবাকো, তামাক
এবং অ্যালকোহল, তামাক আমাদের দেশে কমন, অ্যালকোহল ওয়েস্টার্ন কান্ট্রিতে কমন। এটা স্কোমাস সেল কার্সিনোমার জন্য রেসপন্সিবল। আর হচ্ছে রিফ্লাক্স যেটা ছিল স্টোমাক থেকে ইসোফেগাসে রিফ্লাক্স, সেটার কারণে বেরেটস ইসোফেগাস এবং বেরেটস ইসোফেগাস থেকে কলামনার মেটাপ্লেসিয়া এবং সেখান থেকে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, এটা হতে পারে। তাহলে জিওআরডি, অ্যালকোহল এবং টোবাকো, এই তিনটা জিনিস কমন ইটিওলজিক্যাল ফ্যাক্টর। যদিও হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্কোমাস সেল কার্সিনোমা বেশি, কিন্তু অ্যাডেনোকার্সিনোমার ইনসিডেন্সটা বাড়ছে, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি পাওয়া যায়। লিম্ফ নোড যদি ইনভলভ থাকে তাহলে ধরে নিতে হবে প্রগনোসিস পুয়ার। আর ডিসফেজিয়া এটা সবচাইতে কমন প্রেজেন্টিং সিমটম, কিন্তু এটা লেট প্রেজেন্টিং সিমটম, অ্যাডভান্সড স্টেজে ডিসফেজিয়া পাওয়া যায়। তাহলে একুরেট pre-treatment staging is essential and curative treatment should be possible. তাহলে যদি প্রি অপারেটিভ স্টেজিং আমরা করতে পারি বা প্রি ট্রিটমেন্ট স্টেজিং যদি অ্যাপ্রোপ্রিয়েটলি করা হয়, তাহলে কিউরেটিভ ট্রিটমেন্টটা পসিবল হয় বাই সার্জারি অর কেমোরেডিওথেরাপি। এখন কিভাবে আমরা আসলে অ্যাসেস করি এই ধরনের পেশেন্টকে? অ্যাসেসমেন্টটা করা হয় হচ্ছে তার জেনারেল হেলথ এবং ফিটনেস এটা কেমন আছে এটা দেখা হয় সাধারণত, কারণ এই পেশেন্টগুলো ওয়েট লস থাকে, সিক থাকে। তাহলে এই পেশেন্টগুলো অনেকদিন ধরে তার ডিসফেজিয়া হতে হতে বা রিগার্জিটেশন হতে হতে তার জেনারেল কন্ডিশনটা পুয়ার হয়, নিউট্রিশনাল স্ট্যাটাসটা পুয়ার হয়। সো আমাদেরকে আগেই জেনারেল অ্যাসেসমেন্ট করতে হবে এবং হচ্ছে টিউমারের স্টেজিং করতে হবে। দেন আমরা ঠিক করতে পারবো কোন ধরনের থেরাপি এই পেশেন্টের জন্য আমরা চুজ করব। সবচেয়ে কিউরেটিভ থেরাপিটা হচ্ছে সার্জারি। আবার অনেক সময় দেখা যায় যে স্কোমাস সেল কার্সিনোমার ক্ষেত্রে কেমো রেডিওথেরাপি দিলে পরেও পেশেন্ট কিওর হয়। তাহলে সার্জিক্যাল এক্সিশন হচ্ছে সবচেয়ে বেস্ট কিউরেটিভ অপশন। আবার অনেক সময় স্কোমাস সেল কার্সিনোমার ক্ষেত্রে কেমোথেরাপি প্লাস রেডিওথেরাপি এই দুইটা দিলে পরে পেশেন্ট কিওর হতে পারে। স্টেজিং এর জন্য আমাদের যে ইনভেস্টিগেশন গুলো করতে হয়, স্টেজিং আসলে টিউমার, নোড এন্ড মেটাস্টেসিস, এই তিনটা জিনিস আমরা দেখি স্টেজিং এর জন্য। এখানে যে পেশেন্ট গুলো আমরা ক্লিনিক্যালি ধারণা করব যে এই পেশেন্টটা হচ্ছে ক্লিনিক্যালি বা কিউরেটিভ পসিবিলিটি আছে, এই পেশেন্টকে ট্রিটমেন্ট করলে পরে, সার্জারি করলে পরে বা কেমো রেডিওথেরাপি দিলে পরে there is a chance of cure, সেই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা স্টেজিং প্রসিড করব, স্টেজিং ইনভেস্টিগেশন গুলো প্রসিড করব। এবং ভালোভাবে যদি আমরা স্টেজিং করতে চাই তাহলে আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে হেমাটোজেনাস স্প্রেডের জন্য। সিটি স্ক্যান করলে পরে আমরা হেমাটোজেনাসলি যে সমস্ত জায়গায় অর্গানগুলো ইনভলভ থাকে, যেমন হচ্ছে লিভার, লাংস, ব্রেন এন্ড বোনস, এই অর্গানগুলোকে আমরা ডিটেক্ট করতে পারবো যে ওখানে কোনো মেটাস্টেসিস আছে কিনা। আর লোকাল স্টেজিং এর জন্য যেমন হচ্ছে টিউমার কতটুকু ইনভলভড হয়েছে এবং লিম্ফ নোড আছে কিনা, এটার জন্য এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড হচ্ছে পেয়েছি, সাথে ল্যাপারোস্কোপিও করা যেতে পারে। আর্লি টিউমার আমরা বলি যদি টিউমারটা T1 বা T2 হয়। T1 মিন্স হচ্ছে মিউকোজা, সাবমিউকোজা, T2 হচ্ছে উইদিন দ্য মাসেল। এটা যদি হয় তাহলে আমরা আর্লি বলি, সাথে হচ্ছে কোনো লিম্ফ নোড থাকবে না। তাহলে মাসেলের বিয়ন্ডে যাবে না, মাসেলের মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলছি আর্লি এবং লিম্ফ নোড মেটাস্টেসিস থাকবে না। আর যদি অ্যাডভান্সড হয় তাহলে হচ্ছে মাসেলকে এক্সিট করে যাবে, মাসেলের এক্সিট করে গেলেই সে সারাউন্ডিং স্ট্রাকচারকে ইনভলভ করবে এবং অন্যান্য অর্গানকে যদি ইনভলভ করে সারাউন্ডিং, সেটাতে আমরা T4, সাথে হচ্ছে লিম্ফ নোড যদি থাকে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডভান্সড লেশনস। এবং অ্যাডভান্সড লেশনস এটা কিউরেবল না, এবং এটার ক্ষেত্রে
কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট করা হয় না, সাধারণত মাল্টি মোডাল থেরাপি মানে পেশেন্টের পেলিয়েশনের জন্য বিভিন্ন ধরনের থেরাপি আমরা এখানে চুজ করে থাকি। তাহলে সার্জারি আমরা করতে যাব, কিউরেটিভ সার্জারি সেটা করতে যাব হচ্ছে T1, T2 and N0 এর ক্ষেত্রে, আর অন্যান্যগুলোর ক্ষেত্রে আমরা মাল্টিমোডাল পেলিয়েটিভ থেরাপি চুজ করব। তাহলে স্টেজিং এর জন্য আমরা যে ইনভেস্টিগেশন গুলো করি, লিভারে যদি টিউমার স্প্রেড করে তাহলে আমরা লিভার ফাংশন টেস্টে অ্যাবনরমালিটি পাবো। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড যদি আমরা করি তখন হচ্ছে লিভার বা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে কোনো স্প্রেড আছে কিনা সেটা পাবো। যেহেতু টিউমারটা ট্রাকিয়াতে বা ব্রঙ্কাসের মধ্যে স্প্রেড করতে পারে তাহলে ব্রঙ্কোস্কোপি করে আমরা সেটা বুঝতে পারবো। সিটি স্ক্যান এটা করলে পরে চেস্টের মধ্যে এবং অ্যাবডোমেনের মধ্যে এর এক্সটেনশনটা বুঝতে পারবো। সিটি স্ক্যানের যদি এমআরআইটা বেটার। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এটা খুব ভালো আমাদের গাইড করবে লিম্ফ নোড এবং এক্সটেনশন বোঝার জন্য। পেট স্ক্যান এটা একটু কস্টলি, পজিট্রন এমিশন টোমোগ্রাফি, তোমরা এটা দেখবা একটু পরে যে এটা কি। এটা করলে পরে কোথায় কোথায় টিউমারটা ইনভলভ সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। এন্ড দেন ফাইনালি ল্যাপারোস্কোপি যদি করি তাহলে অ্যাবডোমিনাল অর্গানগুলোতে কোনো এক্সটেনশন আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তাহলে স্টেজিং এর জন্য এই ইনভেস্টিগেশন গুলো আমাদের প্রয়োজন হয়। এখানে আমরা প্রত্যেকটা ছবি দেখি, সেটা হচ্ছে ব্রঙ্কোস্কোপি করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এটাতে ট্রাকিয়ার পোস্টেরিয়র ওয়ালটা এখানে মানে অ্যান্টেরিয়র ওয়ালটা এখানে ইনভলভড আছে, টিউমার দিয়ে ইনভলভড। এটা হচ্ছে ব্রঙ্কোস্কোপি করে বোঝা যাচ্ছে, ব্রঙ্কোস্কোপিতে বোঝা যাচ্ছে। এখানে অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করে বোঝা যাচ্ছে যে এই যে লিভারের মধ্যে যে হাইপোডেন্স লেশন গুলো, কালো কালো যে লেশন গুলো, এগুলোই হচ্ছে মেটাস্টেসিস, এগুলোই হচ্ছে মেটাস্টেসিস। তাহলে এখানে সিটি স্ক্যানে দেখা যাচ্ছে লিভার মেটাস্টেসিস। এখানে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে খুব ভালো বোঝা যাচ্ছে, এটা এন্ডোস্কোপিক প্রোব, এটা হচ্ছে একটা টিউমার, এটা একটা লেশনের মতো মনে হচ্ছে। তাহলে এই লেশনটা এটা কিন্তু এই যে সারাউন্ডিং যে কালো লেয়ারটা এটা হচ্ছে মাসেল লেয়ার, এই মাসেল লেয়ারের ভিতরে আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা T2 লেশন, এটা কিন্তু মাসেলকে এক্সিট করে যায় না, বিয়ন্ড দ্য মাসেল এটা স্প্লিট করে নেয়। তাহলে এই কালো লেয়ারটা ইনট্যাক্ট আছে। আর এখানে কিন্তু ওই যে যে সারাউন্ডিং যে মাসেলের লেয়ারটা, এই লেয়ারটা ইনট্যাক্ট নাই। তাহলে এখানে মনে করতে হবে যে এটা মাসেল লেয়ারকে এক্সিট করছে, বিয়ন্ড দ্য মাসেল লেয়ার এটা স্প্লিট করছে। তাহলে এখানে মাসেল লেয়ারটা ইনট্যাক্ট, এখানে মাসেল লেয়ারটা ইনট্যাক্ট না, এটা মাসেলকে ছাড়াই গেছে। এখানে লেশনটা দেখা যাচ্ছে T2 লেশন, দ্যাট মিন্স হচ্ছে মাসেলের মধ্যে লেশন, এবং এটা হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট, এটা হচ্ছে অ্যাওর্টা। এটা হচ্ছে পেট স্ক্যান বা পজিট্রন এমিশন টোমোগ্রাফি। পেট স্ক্যানটা করা হয় হচ্ছে এফডিজি দিয়ে, ফ্লুরো ডিঅক্সি গ্লুকোজ দিয়ে, এবং সেই গ্লুকোজটা আমরা যদি বডিতে দেই, এটা হচ্ছে কি হবে, যেটা বেশি মেটাবলিজম বডিতে, সেই মেটাবলিক এরিয়াটা, হাইলি মেটাবলিক এরিয়াটা আগে নিয়ে নেবে। আমরা যদি বডিতে গ্লুকোজ দেই তাহলে যে অর্গানটা বা যে রিজিয়নটা হচ্ছে বেশি মেটাবলিক্যালি অ্যাক্টিভ, গ্লুকোজটা আগে সে নেবে। তো আমরা জানি যে মেলিগনেন্সি, এখানে রিপিট সেল ডিভিশন হয়, এখানে মেটাবলিজম অনেক বেশি হয়, সো মেলিগন্যান্ট টিস্যু। আর হচ্ছে ইনফ্লামেশন যেখানে হয়, ইনফ্লামেটরি টিস্যু, এই দুইটা জায়গাতে হচ্ছে গ্লুকোজটা তাড়াতাড়ি চলে যাবে, বা ডিজি যেটা সেটা আগে আগে চলে যাবে। তাহলে এটা ডিটেক্ট করবে হচ্ছে মেলিগনেন্সি, কিন্তু সাথে যদি কোনো ইনফ্লামেশনও থাকে সেই জায়গাতেও কিন্তু সে ডিটেক্ট করতে পারে। তাহলে ব্লাডে আমরা যখন এফডিজি দিব তখন হচ্ছে সেটা মেলিগন্যান্ট এরিয়াতে চলে যাবে, এবং সেটাই যখন স্ক্যান করা হবে তখন সেটাকে দেখা যাবে হচ্ছে এরকম লাল হিসেবে।
এবং যত জায়গায় হচ্ছে টিউমার থাকবে তত জায়গায় এরকম স্পট পাওয়া যাবে, তত জায়গাতেই এরকম স্পট পাওয়া যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্সিনোমা ইসোফেগাস লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে টিউমার আছে। এটা আরো বেটার ইমেজ দিচ্ছে। এটা হচ্ছে স্যাজিটাল সেকশন, এটা কোরোনাল সেকশন। স্যাজিটাল সেকশনে এখানে দেখা যাচ্ছে টিউমারটা এবং কোরোনাল সেকশন এখানে টিউমারটা, এবং এটা হচ্ছে মেটাস্টেসিস, এটা আরেকটা স্পট, এটা আরেকটা স্পট। তাহলে এখানে মেটাস্টেসিস খুব ভালো বোঝা যায়। এবং এখানে নেকে আরেকটা লিম্ফ নোড আমরা দেখতে পাচ্ছি, নেকের মধ্যে লিম্ফ নোড। তাহলে এখানে যত জায়গায় মেটাস্টেসিস থাকবে তত জায়গায় সে এরকম স্পট দিবে এবং হচ্ছে ভালো বোঝা যায় পেট স্ক্যান করে, পজিট্রন ইমিশন টোমোগ্রাফিক স্ক্যান। এখন যদি আমরা ট্রিটমেন্টের প্রিন্সিপালের মধ্যে আসি, যে কোনো টিউমার ট্রিটমেন্ট যদি রিসেক্টেবল হয়, কিউরেটিভ রিসেকশন পসিবল হয়, তখন সেটা করতে হবে। যদি কিওর পসিবল না হয় তাহলে বেস্ট পেলিয়েশন করতে হবে। পেলিয়েশন মিন্স হচ্ছে টিউমারটাকে যতখানি সম্ভব রিমুভ করা এবং পেশেন্টের লাইফকে ইজি করা। তাহলে দেখা যায় যে যখন ডায়াগনোসিস আমরা করতে পারি কার্সিনোমা ইসোফেগাস, তখনই 3/2 পেশেন্ট হচ্ছে ইনকিউরেবল স্টেজে চলে যায়। তাহলে 3/1 পেশেন্ট থাকে ইনকিউরেবল স্টেজের ট্রিটমেন্ট একরকম, আবার কিউরেবল স্টেজের ট্রিটমেন্ট একরকম। সো ইনকিউরেবল স্টেজ, এই স্টেজগুলোতে যেটা হয় পেশেন্টের ডিসফেজিয়া হয়, মানে পেশেন্ট খেতে পারে না। তো মানুষ যদি খেতেই না পারে তাহলে সে তার বাঁচার ইচ্ছাটাই হারায় ফেলে কিন্তু। সো 2/3 পেশেন্ট সে ইনকিউরেবল অ্যাডভান্সড স্টেজে আছে কিন্তু সে খেতে চাচ্ছে। সো তাকে পেলিয়েটিভ থেরাপি দিয়ে তার ফুড ইনটেকের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে বেস্ট পেলিয়েটিভ থেরাপি, যেটা আমরা মানে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই আমরা চুজ করব। আর কোনো পেশেন্ট এত অ্যাডভান্সড স্টেজে চলে যায় যে তার কোনো থেরাপি আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, তার শুধুমাত্র সাপোর্টিভ থেরাপি। টিউমার রিমুভ করার দরকার নাই, টিউমারকে ছোট করার দরকার নেই, সে শুধু পেইন থাকলে পেইন রিমুভ করতে হবে, তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা ইমপ্রুভ করতে হবে। এই দুটোই হচ্ছে উদ্দেশ্য থাকে, যেটা হচ্ছে সাপোর্টিভ থেরাপি। মানে যত সে বাঁচবেই না, যতটুকু বাঁচে ততটুকু যাতে সিমটম ফ্রি হয়ে বাঁচতে পারে, এরকম একটা থেরাপি, সাপোর্টিভ থেরাপি। তাহলে আমরা প্রথমে দেখব যে পেশেন্ট সার্জারির জন্য ফিট কিনা। যদি না হয় তাহলে পেলিয়েটিভ থেরাপিতে চলে যাব। সার্জারি যদি ফিট না হয় তাহলে আমরা চলে যাব পেলিয়েটিভ থেরাপিতে। যদি হেমাটোজেনাস মেটাস্টেসিস থাকে, যেমন হচ্ছে লিভার, লাংস, তারপর হচ্ছে বোনস, ব্রেইন, এগুলোতে যদি মেটাস্টেসিস থাকে তাহলে পেলিয়েটিভ থেরাপিতে চলে যাব। যদি কন্টিগিউয়াস অর্গান ইনভেশন, দ্যাট মিন্স হচ্ছে ট্রাকিয়া, তারপর হচ্ছে ডায়াফ্রাম, দেন হচ্ছে পেরিকার্ডিয়াম অথবা হচ্ছে প্যারাইটাল প্লুরা, এগুলো যদি ইনভেশন থাকে তখন পেলিয়েশনে চলে যাব, তখন কিউরেটিভ সার্জারি করব না। দেন হচ্ছে পেরিটোনিয়াল স্প্রেড যদি থাকে তখন পেলিয়েশনে চলে যাব। যদি লিম্ফ নোড মেটাস্টেসিস থাকে তখন হচ্ছে মাল্টি মডাল থেরাপি, দ্যাট মিন্স হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই সবগুলো আমরা চুজ করতে পারি। আর যদি লিম্ফ নোড মেটাস্টেসিস না থাকে তখন শুধুমাত্র সার্জারি আমরা করব, শুধু সার্জারি, সেখানে রেডিও বা কেমোথেরাপির প্রয়োজন হয় না যদি লিম্ফ নোড মেটাস্টেসিস না থাকে। তাহলে যে পেশেন্ট ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করবে সেই পেশেন্টের ধরে নিতে হবে সার্জারি, কিউরেটিভ সার্জারি পসিবল না, সেই পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র আমরা মানে সে যাতে সোয়ালো করতে পারে সেই রকম একটা ব্যবস্থা, এটা আইদার সার্জিক্যাল করা যায় অথবা হচ্ছে এন্ডোস্কোপি অথবা হচ্ছে রেডিওথেরাপি দিয়েও করা যেতে পারে, এরকম একটা অবস্থা।
তাহলে ডিসপেজিয়ার বা অ্যাডভান্সড স্টেজ কিউরেটিভ সার্জারি পসিবল না, দ্যাট মিনস হচ্ছে পেলিয়েটিভ থেরাপি আমাদেরকে দিতে হবে। এবং কোন ধরনের সার্জারি আমরা চুজ করব অথবা কোন ধরনের পেলিয়েশন আমরা চুজ করব, এটা ডিপেন্ড করে আসলে টিউমারের ভ্যারাইটি, তারপর হচ্ছে টিউমারের লোকেশন, সেন্স হচ্ছে কন্ডিশন অফ দ্য পেশেন্ট, এই অনেকগুলো ফ্যাক্টরের উপর। সার্জারি যখন আমরা করি, আমরা বেসিক যে প্রিন্সিপালটা ফলো করি সেটা হচ্ছে টিউমারটা ফেলতে হয় টিউমারের প্রক্সিমালি। অন্যান্য জায়গা থেকে আসলে এটা একটু ডিফারেন্ট। এলিমেন্টারি ট্র্যাক্টের অন্যান্য জায়গায় যেমন হচ্ছে স্টোমাক অথবা হচ্ছে স্মল বায়োল, লার্জ বায়োল, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ডিস্টালি 2 সেন্টিমিটার এবং প্রক্সিমালি 5 সেন্টিমিটার। টিউমারের ডিস্টালি 2 সেন্টিমিটার এবং প্রক্সিমালি 5 সেন্টিমিটার, এইটুকু এরিয়া আমরা ক্লিয়ার করি। কিন্তু কার্সিনোমা ইসোফেগাস একটু ডিফারেন্ট, এবং এই ডিফারেন্সটা হচ্ছে এটা সাবমিউকাস লিমফ্যাটিক্স যেগুলো ছিল সেই লিমফ্যাটিক্স গুলো দিয়ে খুব র্যাপিডলি এটা স্প্লিট করে প্রক্সিমালি এবং ডিস্টালি। সো এটার ক্ষেত্রে ক্লিয়ারেন্সটা একটু বেশি। প্রক্সিমালি আমাদেরকে 10 সেন্টিমিটার আইডিয়ালি রিমুভ করতে হবে এবং ডিস্টালি হচ্ছে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে কিউরেটিভ সার্জারির প্রিন্সিপাল। আর হচ্ছে রিজিওনাল লিম্ফ নোড যদি থাকে সেই লিম্ফ নোড গুলো এখানে এক্সিশন করতে হবে। আর যদি প্রক্সিমাল ক্লিয়ারেন্সটা অনেক সময় পসিবল হয় না, যেমন হচ্ছে আপার থার্ডে যদি থাকে তখন প্রক্সিমালি 10 সেন্টিমিটার পসিবল হয় না, সেক্ষেত্রে পোস্ট অপারেটিভ কেমোথেরাপি অথবা পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি পেশেন্টের আউটকামটাকে বেটার করতে পারে অথবা লোকাল যে রিকারেন্সের পসিবিলিটি থাকে সেটা কমাতে পারে। তবে রেডিওথেরাপি কেমোথেরাপির চাইতে বেটার স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে। অনেক সময় হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা যেটা আমরা জানি যে লোয়ার এন্ডে হয় এবং সেটা কমনলি হচ্ছে স্টোমাককে ইনভলভ করে। সো আমাদের যে রিসেকশন সেটা হচ্ছে স্টোমাককেও ইনক্লুড করতে হবে এবং আপার পার্ট অফ দ্য স্টোমাক, দ্যাট মিনস হচ্ছে কার্ডিয়া এবং সাম পার্ট অফ দ্য লেসার কার্ভেচার, সেটাকে আমরা এক্সারসাইজ করব যদি অ্যাডেনোকার্সিনোমা হয়। আর যদি এই টিউমারটা সারাউন্ডিং কোন স্ট্রাকচারকে ইনভলভ করে, যেমন হচ্ছে ডায়াফ্রামের ক্রুরাকে ইনভলভ করলো অথবা ডায়াফ্রামকে ইনভলভ করলো অথবা হচ্ছে প্লুরাকে ইনভলভ করলো, তাহলে নেগেটিভ রিসেকশন মার্জিন রিচ করার জন্য সারাউন্ডিং স্ট্রাকচার গুলোকে আমাদের এক্সারসাইজ করতে হবে। সো আমাদের বেটার ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, এটা আমরা জানি। এটা হচ্ছে বেস্ট কিউরেটিভ অ্যাপ্রোচ আমরা সার্জিক্যালি পাবো, এবং সার্জারি যদি পসিবল হয় তাহলে পেশেন্টের কিওরের পসিবিলিটি থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসোফাগাসের কয়েকটা পার্ট থাকে, যেমন হচ্ছে নেকে একটা পার্ট থাকে, ইন্ট্রাথোরাসিক একটা পার্ট থাকে, আর হচ্ছে অ্যাবডোমেনে একটা পার্ট থাকে। তাহলে টাইপ অফ টিউমার, পজিশন অফ দ্য টিউমার, এগুলোর উপর ডিপেন্ড করে কোন অ্যাপ্রোচে আমরা সার্জারিটা করব সেটা ডিপেন্ড করে। যদি লোয়ার থার্ডে টিউমার হয় তাহলে ইউজুয়ালি থোরাকো অ্যাবডোমিনাল অ্যাপ্রোচটা প্রিফার করা হয়, মানে একই ইনসিশনে থোরাক্সও কাটা হয় এবং অ্যাবডোমেনও কাটা হয়, একটাই ইনসিশন, থোরাকো অ্যাবডোমিনাল ইনসিশন, সেটা দিয়ে লোয়ার থার্ডের যে টিউমার গুলো আছে সেটাকে এক্সারসাইজ করা যায়। কিন্তু মিডল থার্ডে হলে পরে সেই অ্যাপ্রোচে পসিবল হয় না, সেক্ষেত্রে দুইটা স্টেজ লাগে, একটা হচ্ছে অ্যাবডোমিনাল আর একটা হচ্ছে থোরাসিক। তো থোরাসিক যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটা লেফটে আবার পসিবল হয় না, কারণ হচ্ছে লেফটে মেডিস্টেনাম থাকে, মানে হার্ট থাকে মিডিল মেডিস্টেনাম, সেটার কারণে মিডিল এবং আপার থার্ডের যে ইসোফেগাস সেটা দিয়ে লেফট অ্যাপ্রোচে পসিবল হয় না, সেটার জন্য তাহলে রাইট থোরাকোটমিটা বেটার। তাহলে লেফটের চাইতে রাইট থোরাকোটমি বেটার। আর আপার থার্ডে যদি টিউমার থাকে সেটার প্রক্সিমালি যে ক্লিয়ারেন্সটা দরকার হয় 10 সেন্টিমিটার, সেটার জন্য
অ্যাবডোমিনাল, থোরাসিক এবং নেক, এই 3 অ্যাপ্রোচই আমাদেরকে প্রিফার করতে হয়। তাহলে লেফট থোরাকোটমির চাইতে রাইট থোরাকোটমি বেটার, এবং হচ্ছে 2 স্টেজ বা 3 স্টেজ ইসোফ্যাগেক্টমি এটা প্রয়োজন হতে পারে। অনেক সময় থোরাকোটমি না করে শুধুমাত্র হায়াটাসের ভিতর দিয়ে অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে গিয়ে হায়াটাসের ভিতর দিয়ে ইসোফ্যাগাসকে মোবিলাইজ করে নেক থেকে মোবিলাইজ করে ইসোফ্যাগেক্টমি করা পসিবল, বাট এখানে সারাউন্ডিং যে লিম্ফ নোড সেই লিম্ফ নোড গুলা ক্লিয়ারেন্স পসিবল হয় না। সো ট্রান্সহাইটাল ইসোফ্যাগেক্টমি এটা খুব ভালো কোনো অপশন না। সো আমরা যদি সামারাইজ করি ট্রিটমেন্টকে, সেটা হচ্ছে তাহলে রেডিক্যাল ইসোফ্যাগেক্টমি সবচেয়ে বেটার কিউরেটিভ ট্রিটমেন্ট হতে পারে। নিওঅ্যাডজুভেন্ট থেরাপি দেওয়া যেতে পারে, এবং এটা দিলে পরে দেখা যায় যে পেশেন্টের সার্ভাইভালটা বেটার হয়। কেমোরেডিওথেরাপি কিছু কিছু স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে কিউরেটিভ একটা ট্রিটমেন্ট অপশন হতে পারে। কেমোরেডিওথেরাপি এবং এন্ডোস্কোপির মাধ্যমে পেশেন্টের যে পেশেন্টগুলোর সার্জারি পসিবল না সেই পেশেন্টগুলোর রিলিয়েশন আমরা করতে পারি কেমোরেডিওথেরাপি এবং হচ্ছে এন্ডোস্কোপিক ট্রিটমেন্টের মাধ্যমে। তাহলে সার্জারি আমরা যদি দেখি, এখানে হচ্ছে দেখানো হচ্ছে 2 স্টেজ সার্জারি। একটা হচ্ছে অ্যাবডোমিনাল ইনসিশন আর একটা হচ্ছে থোরাসিক রাইট। এটাকে বলা হচ্ছে আইভর লুইস। যদি লোয়ার এন্ড মানে মিডল থার্ডে হয় তাহলে আমরা এই আইভর লুইসটা প্রিফার করি, অথবা লোয়ার থার্ডে হলে পরে আইভর লুইসটা প্রিফার করি। এখানে স্টোমাকের আপার পার্ট কাটা হয় এবং ইসোফাগাসের একটা পার্ট কাটা হয় লোয়ার বা মিডল থার্ড। দেন হচ্ছে স্টোমাককে একটা টিউবের মতো ফরমেশন করে ইসোফাগাসের সাথে অ্যানাস্টোমোসিস করা হয়। তাহলে স্টোমাকটা থোরাক্সের মধ্যে চলে যাচ্ছে। এটা হচ্ছে আইভর লুইস 2 স্টেজ সার্জারি। এটা হচ্ছে ইসোফ্যাগোগ্যাস্ট্রিকটমি উইথ ইসোফ্যাগোগ্যাস্ট্রিক অ্যানাস্টোমোসিস। স্টোমাকও কাটা হচ্ছে, ইসোফ্যাগাসও কাটা হচ্ছে, আলটিমেটলি হচ্ছে স্টোমাকের সাথে ইসোফ্যাগাসের অ্যানাস্টোমোসিস করা হচ্ছে। এটা হচ্ছে আইভর লুইস। অনেক সময় হচ্ছে যদি মিডল থার্ডে হয় অথবা আপার থার্ডে হয় তখন 3 স্টেজ মানে হচ্ছে নেকেও আমাদেরকে ইনসাইজ করতে হয়। তাহলে নেককে ইনসাইজ করতে হয়, স্টোমাককে মোবিলাইজ করে থোরাক্সের ভিতর দিয়ে আলটিমেটলি হচ্ছে নেকের মধ্যে নিয়ে যাওয়া যায় এবং সেখানে ইসোফ্যাগাসের সাথে স্টোমাকের অ্যানাস্টোমোসিস হয়। এটা নেকের মধ্যে এই অ্যানাস্টোমোসিসটা। এটা হচ্ছে 3 স্টেজ। একটা হচ্ছে অ্যাবডোমিনাল, দেন হচ্ছে রাইট থোরাসিক, দেন হচ্ছে নেক, লেফটে সাধারণত নেকের লেফটে। এটা হচ্ছে ম্যাককিউন সার্জারি, 3 ফেজ ইসোফ্যাগেক্টমি, 3 ফেজ ইসোফ্যাগেক্টমি বা ম্যাককিউন। আর যদি একেবারে লোয়ার এন্ডে হয় যেটা হচ্ছে ইসোফ্যাগোগ্যাস্ট্রিক জাংশনে, সেক্ষেত্রে দেখা যায় যে অনলি থোরাকো অ্যাবডোমিনাল একটা ইনসিশন দিয়ে থোরাকো অ্যাবডোমিনাল অ্যাপ্রোচ করা হলো এবং ইসোফ্যাগাস এবং স্টোমাক কাটা হলো এবং আলটিমেটলি ওই একই ইনসিশন দিয়েই আসলে ইসোফ্যাগাসের সাথে স্টোমাকের অ্যানাস্টোমোসিস করা পসিবল হয়। এটা হচ্ছে 1 ফেজ সার্জারি। তাহলে 2 ফেজ আইভর লুইস, এটা হচ্ছে মিডিল বা লোয়ার থার্ডে যদি হয় সেক্ষেত্রে। তারপর হচ্ছে একেবারে লোয়ার থার্ডে যদি হয় তাহলে 1 ফেজ থোরাকো অ্যাবডোমিনাল অ্যাপ্রোচ, আর যদি মিডিল বা আপার থার্ডে হয় সেক্ষেত্রে হচ্ছে 3 ফেজ ম্যাককিউন ইসোফ্যাগেক্টমি। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে প্রাইমারি লেশনের আশেপাশে কোনো স্যাটেলাইট কোনো লেশন বা নডিউল আছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখা যায় যে স্যাটেলাইট নডিউল থাকে, মানে বড় একটা টিউমারের পাশে ছোট ছোট অনেকগুলো নডিউলের মতো থাকে যেগুলো মিস হয়। তাহলে ওগুলো মিস হলে পরে ওখান থেকে আবার রিকারেন্সের সম্ভাবনা থাকে। স্টোমাকের যে ব্লাড সাপ্লাই, কারণ স্টোমাককে আমরা থোরাক্সের মধ্যে নিয়ে যাচ্ছি এবং স্টোমাককেই টিউবুলারাইজ করতেছি, তাহলে ভাস্কুলার
যেমন হচ্ছে আর্টেরিয়াল এবং ভেনাস, এই দুইটার সাপ্লাইকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। আর হচ্ছে রাইট থোরাসিক অ্যাপ্রোচটা বেটার অ্যাক্সেস দেয় লেফটের চাইতে, এটা আমরা আগেই দেখছি, কারণ লেফটে হচ্ছে পেরিকার্ডিয়াম বা মিডিল মেডিস্টাইনাম থাকে। অপারেশনের পরে দেখা যায় যে রিফ্লেক্স একটা কমন কমপ্লিকেশন, কারণ স্ফিংক্টারিক অ্যাকশনটা থাকে না, আর এই সিমটম গুলো সাধারণত অ্যাটিপিক্যাল হয়। এবং হচ্ছে সাবটোটাল ইসোফেগেক্টমি যদি করা হয় আর হচ্ছে স্টোমাক যদি এখানে ট্রান্সপোজিশন করা হয়, তাহলে এই রিফ্লেক্সটা প্রিভেন্ট করা যায়, লিমিট করা যায়। তাহলে রিফ্লেক্স একটা কমন কমপ্লিকেশন, এবং হচ্ছে এটার জন্য স্টোমাককেই বেটার টিউবুলারাইজ করে ইসোফাগাসের সাথে অ্যানাস্টোমোসিস করলে রিফ্লেক্সটা কম হয়। অনেক সময় স্টোমাকের পরিবর্তে জেজুনাল একটা লুপও উপরে এনে অ্যানাস্টোমোসিস করা হয়, সেক্ষেত্রে রিফ্লেক্সটা আরো বেশি হয়। তো স্টোমাকটা হচ্ছে বেটার টু প্রিজার্ভ। নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, কিউরেটিভ ট্রিটমেন্ট, এটা কেমো রেডিওথেরাপি, এটা দেওয়া যেতে পারে যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, এবং সেটা অনেক সময় কিউরেটিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা রেজাল্ট পাই। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, পেশেন্ট খেতে পারতেছিল না, অ্যাডভান্সড ডিজিজ, সেক্ষেত্রে এন্ডোস্কোপি করে যে জায়গাটাতে টিউমার ছিল সেই জায়গাটাতে একটা স্টেন্ট, এক্সপান্ডিং স্টেন্ট, মেটালিক স্টেন্ট, এক্সপান্ডিং মানে চিকন একটা টিউব ঢোকানো হবে, ওইটা ভিতরে গিয়ে মোটা হয়ে যাবে, চিকন ঢোকানো হবে, মোটা হয়ে যাবে, এটা হচ্ছে এক্সপান্ডিং মেটালিক স্টেন্ট। এটা হচ্ছে বেস্ট অপশন, মেটালিক স্টেন্ট দিয়ে ওই জায়গাকে ডাইলেট করা, তাহলে পেশেন্ট পরবর্তীতে খেতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে। আর যে প্যালিয়েটিভ অপশন গুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে লেজার দিয়ে, এন্ডোস্কোপিক লেজার দিয়ে টিউমারের পোর্শনটা এক্সারসাইজ করা, তাহলে ওই চ্যানেল যেটা ব্লক ছিল সেটা ওপেন হয়ে গেল, এটা করা যেতে পারে। অনেক সময় এন্ডোস্কোপি করে বাইপোলার ডায়াথার্মি দিয়ে ওই জায়গাটাতে টিউমারটা অ্যাবলেট করা যেতে পারে, টিউমারটা ডিস্ট্রয় করা যেতে পারে। তারপর হচ্ছে আর্গন বিম কোয়াগুলেশন করা যেতে পারে, প্লাজমা কোয়াগুলেশন, ওই জায়গাটাতে টিউমার গুলোকে প্লাজমা কোয়াগুলেশন করে ওটা ডিস্ট্রয় করে যেতে পারে, অথবা অ্যালকোহল ইনজেকশন দেওয়া যেতে পারে, অ্যালকোহল ইনজেকশন লোকালি। প্যালিয়েটিভ থেরাপির মধ্যে আরেকটা থেরাপি হচ্ছে, আমরা যেমন জানি যে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি, মানে বাইরে থেকে রেডিওথেরাপি। আরেকটা হচ্ছে ব্র্যাকিথেরাপি। ব্র্যাকিথেরাপি মানে হচ্ছে লোকালি একটা ইমপ্লান্ট ইউজ করা হয় একেবারে টিউমারের মধ্যে, এবং সেখান থেকে রেডিয়েশনটা লোকালি কাজ করে, চারদিকে স্প্রেড করে, এটা হচ্ছে ব্র্যাকিথেরাপি। ব্র্যাকিথেরাপি, এবং একটা সিঙ্গেল সেশনে 20 মিনিটের মতো এই থেরাপিটা দিলে পরে সারাউন্ডিং এরিয়াতে কোনো রেডিয়েশনটা এক্সপোজার হয় না, এবং লোকালি সেটা কাজ করে। এই জন্য হচ্ছে লোকাল থেরাপি বা ব্র্যাকিথেরাপি এটাকে বলা হয়, রেডিওথেরাপির আরেকটা অপশন। সো এগুলোই ছিল আমাদের কার্সিনোমা ইসোফেগাস এর ম্যানেজমেন্ট বা এগুলো নিয়ে কথা। তো এখান থেকে অনেকগুলো কনফিউশন দূর হওয়ার কথা, এবং আমরা যদি ভালো করে ফলো করতে পারি তাহলে এর সিমটম, তারপর হচ্ছে ডায়াগনোসিস, তারপর হচ্ছে ইনভেস্টিগেশনের যে ব্যাপারগুলো, দেন হচ্ছে আলটিমেটলি ট্রিটমেন্টের যে অপশনগুলো, সেগুলো আমরা খুব ভালোভাবে বলতে পারবো। কার্সিনোমা ইসোফেগাস থেকে আসলে রিটেনে কোশ্চেন থাকার পসিবিলিটি অনেক বেশি, কারণ কার্সিনোমা ইসোফেগাসের লং কেসে তেমন কোনো কেস থাকে না, কারণ এই ধরনের পেশেন্টের কোনো ফাইন্ডিংস থাকে না ইউজুয়ালি। তো এই ধরনের পেশেন্ট পরীক্ষাতে দেওয়া হয় না। আর হচ্ছে ভাইভা টেবিলে কার্সিনোমা ইসোফেগাস থেকে কোশ্চেন থাকে, ওসপিতেও থাকে বেরিয়াম সোয়ালো এক্সরে, বেরিয়াম সোয়ালো এক্সরে হিসেবে ওসপিতেও থাকে। সো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এবং এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, যেহেতু ক্লাসটা ইন্টারেক্টিভ না, সেহেতু আমরা আসলে কোনো ফিডব্যাক নিতে পারতেছি না, এবং তোমাদের কোনো কোয়েরি থাকলেও সেটা জানতে পারছি না। তো সবাইকে থ্যাংক ইউ স্যার। স্যার আপনি এতক্ষণ এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন স্যার। আই ডোন্ট থিঙ্ক এত মানে প্রশ্ন হবে স্যার, বাট হলে স্যার অবশ্যই আপনাকে স্যার ফিডব্যাক দিব স্যার, বা আপনাকে বলবো নেক্সট ক্লাসে স্যার।
ওকে, থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ আমরা সো মাচ। আজকের মতো শেষ করি। তোমাকেও ধন্যবাদ, তুমি এতক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলা বা শুনছো। জি না স্যার, খুবই ভালো, মানে এত ইন্টারেস্টিং ক্লাস, অবভিয়াসলি স্যার শুনতে ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট। হ্যাঁ, ভালো থেকো সবাই।